গত দুটো ভিডিওতে আমরা ট্রান্সলেশনের যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকে আমরা এই ভিডিওতে পিকে দে সরকারের যে বইটা আছে, এই যে কভার বুকটা আপনি দেখতে পাচ্ছেন, কভার পেজটা বুকের, তো এই বই থেকে কোশ্চেন নাম্বার 26 এবং 33 যে এক্সারসাইজ পার্ট আছে, সেই এক্সারসাইজ পার্টে কোশ্চেন নাম্বার 26 এবং 33তে যে প্যাসেজ দুটো আছে, সেই প্যাসেজ দুটো আমি আপনাদেরকে আমাদের যে পিএসসি ক্লার্কশিপ মেন্স, আইসিডিএস মেন্স এবং এসআই মেন্সের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেখানে আমি প্রতিনিয়ত আপনাদেরকে টাস্ক দিয়ে যাচ্ছি। সেখানে আজকে এই দুটো টাস্ক ছিল। তো অনেকেই গ্রুপে মেসেজ করেছেন যে তারা টাস্ক দিয়েছেন, আমি তাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জানিয়ে দিয়েছি যে তাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে, সেখানকে ঠিক করেও দিয়েছি। তো আজকে আমরা এই ভিডিওতে সেই দুটো টপিক, যে দুটো প্যাসেজ বললাম, সেই দুটো প্যাসেজই আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি। যাদের যাদের একটু সমস্যা হচ্ছে তারা দেখে নিতে পারেন। এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি বা রেগুলারলি আমাদের এই যে টাস্ক দিচ্ছি আমরা, এইটা আপনি প্র্যাকটিস করতে চান, তাহলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। নিচে ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে সন্ধেবেলার মধ্যে এই টাস্কটা জমা দেওয়ার কথা ছিল। তো আমি প্রত্যেকেরই এই টাস্কে যে তারা কাজটা করে দিয়েছে সেইটাতে কারেকশন করে দিয়েছি। তো আপনারা যারা নিজেরা এখনও করেননি, যারা এখনও দেবেন মনে করছেন, তারাও দিতে পারেন। আমি পার্সোনালি তাদেরকে মেসেজ করে দেবো, ঠিক আছে? তো আপনারা দেখুন যে এই 26 এবং 33 যে প্যাসেজ দুটো আছে, এই প্যাসেজ দুটো একটু দেখা যাক কি আছে। আমি যেটা বললাম, যেটা কোশ্চেন নাম্বার 26 এক্সারসাইজে, ঠিক আছে, পিকে দে সরকারের বইতে। দেখুন, একবার পড়ে নিন যে যে টপিকটা আছে, এই টপিকটা একবার ভালো করে পড়ে নিন। বলছে যে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ, তাহার নাম অমর হইয়া আছে। বিক্রমাদিত্যের সভায় নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, ম্যাক্সমূলারের ন্যায় ইউরোপীয় সমালোচক ও তাহার কাব্য ও নাটকের প্রশংসা করিয়াছিলেন। কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন কেহ সঠিক বলিতে পারেন না, কিন্তু কাল তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে পারে না। বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রইয়াছে। তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। ঠিক আছে, আর দরকার হয় আরেকবার আপনি পড়ে নিন, ভিডিওটাকে পজ করে। চলুন তাহলে প্রত্যেকটা সেন্টেন্সটাকে দেখা যাক। দেখুন, ফার্স্ট সেন্টেন্স ছিল কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে প্রসিদ্ধ। তাহলে দেখুন, এই যে প্রসিদ্ধ লেখা আছে, এটাকে আপনি পরিচিত হিসেবেও লিখতে পারেন বা প্রসিদ্ধ ফেমাস হিসেবেও লিখতে পারেন, কিন্তু আমি এখানে প্রসিদ্ধটাকে পরিচিত হিসেবেই করেছি। ফার্স্ট আপনাকে ভাবতে হবে যেটা আপনি কোন টেন্সে করবেন। তো দেখুন, এটাকে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত যদি ধরি, তাহলে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত, তার মানে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে এবং প্যাসিভ ফর্মে লিখতে হবে, প্যাসিভ ভয়েস করে লিখতে হবে। তো দেখুন কিভাবে লিখেছি। এখানে লেখা হয়েছে সাবজেক্ট কালিদাস ইজ নোন অ্যাজ, প্যাসিভ করলাম, কিভাবে পরিচিত, অ্যাজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে কি হচ্ছে, কালিদাস ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, মানে কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত বা প্রসিদ্ধ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট লাইন দেখি তাহলে। দেখুন, নেক্সট লাইন হচ্ছে তাহার নাম অমর হইয়া আছে। তাহলে এইটাকে, তাহার নাম যে অমর হইয়া আছে, এটাকে আমরা লিখতে পারি এরকম যে তাহার নাম অমর হয়েছে, এরকমও লেখা যায়, তাই কি না? তাহলে তাহার নাম অমর হইয়া আছে বা অমর হয়েছে একই কথা। তাহলে অমর হয়েছে মানে সবে সবে হয়েছে বা সবে সবে ঘটেছে, তাহলে আপনাদেরকে কি টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে দেখুন কিভাবে লেখা যায়। কার নাম অমর হয়েছে? তাহার নাম, তাহলে হিজ নেম হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী হ্যাজ হ্যাভ, দেন ভার্বের থার্ড ফর্ম বিকাম, তারপরে কি অমর হয়েছে, মানে কি হয়েছে? অমর হয়েছে, তাহলে ইমমর্টাল। ঠিক আছে, তাহলে কি, হিজ নেম হ্যাজ বিকাম ইমমর্টাল। বোঝা গেল? তাহলে কি, প্রেজেন্ট পারফেক্টে লিখলাম যে তাহার নাম অমর হয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখি কি আছে। দেখুন, পরেরটা হয়েছে বিক্রমাদিত্যের সভায় নবরত্নের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। আপনি নবরত্নকে 9 জেমসও লিখতে পারেন বা নবরত্ন হিসেবেও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। বিক্রমাদিত্যের সভায়, মানে সভায় বলতে আপনি এখানে কোর্ট লিখতে পারেন, কোর্ট, COURT, কোর্ট মানে সভা, সর্বশ্রেষ্ঠ ছিলেন। তাহলে সর্বশ্রেষ্ঠ মানে সবার থেকে সেরা, তাহলে এটাকে আপনাকে এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি আপনি ওয়ান অফ দি দিয়েও করতে পারেন বা এমনি জেনারেলি ডি দিয়েও করতে পারেন। ওয়ান অফ না লিখেও ডি দিয়েও করা যায়। দেখুন, আমি ওয়ান অফ দি দিয়েই করেছি। কিভাবে করা যায় দেখুন। ছিলেন, তাহলে পাস্টে লিখতে হবে,
তাহলে হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট, এই যে ওয়ান অফ দি দিয়ে করেছি, এখানে যদি আপনারা সুপারলেটিভ দুভাবে করা যায়, ওয়ান অফ দি দিয়ে ভার্ব সুপারলেটিভ ফর্ম বসালেন, অথবা ওয়ান অফ দি না দিয়ে, ওয়ান অফ না দিয়ে শুধু দি দিয়ে করা যায়, ঠিক কি হি ওয়াজ দি গ্রেটেস্ট এরকমভাবেও করা যায়, বা আমি যেটা করেছি যে কি হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট এইভাবেও করা যায়। তাহলে তারপরে অবজেক্টটা যেহেতু নেই তাই গ্রেটেস্টের পরে অবজেক্ট বসায়নি। তারপরে দেখুন বাকিটা যে কি নবরত্নের মধ্যে, তাহলে অফ দি নবরত্নস বা 9 জেমসও লিখতে পারেন, কোথায় বিক্রমাদিত্যের সবাই, তাহলে ইন বিক্রমাদিত্যাস কোর্ট। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কি হলো, সুপারলেটিভ ডিগ্রিতে আমরা এটাকে লিখলাম এবং পাস্ট টেন্স যেহেতু ছিলেন বলেছে বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরেরটা কি বলছে, কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, এই যে পণ্ডিতগণ লেখা তার মানে কি স্কলার্স লিখতে হবে, তাই না? আচ্ছা, ম্যাক্স মুলারের ন্যায় মানে লাইক ম্যাক্স মুলার, ইউরোপীয় সমালোচক, তাহলে সমালোচক আপনি এখানে ক্রিটিক্স লিখতে পারেন। ঠিক আছে, তাহলে কি বলছে, কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, ম্যাক্স মুলারের ন্যায় ইউরোপীয় সমালোচকও তাহার কাব্য নাটকের প্রশংসা করিয়াছিলেন। প্রশংসা করিয়াছিলেন তাহলে পাস্ট ইনডিফিনাইটে লিখতে হবে, প্রশংসা প্রেসড। ঠিক আছে, ফার্স্ট আপনাদের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। এইবারে এই সেন্টেন্সটা দেখুন, এই যে বলছে এরা নয়, মানে শুধু এরা নয় অন্যরাও, তাহলে এইরকম যখন সেন্সটা বোঝায় যে শুধু এরা নয় অন্যরাও করেছে এরকম একটা ব্যাপার বোঝায়, তখন কিন্তু ইংলিশ গ্রামারে নট অনলি বাট অলসো ইউজ করতে হয়। ঠিক আছে, দেখুন কিভাবে করেছি সেন্টেন্সটাকে। দেখুন, নট অনলি দি ইন্ডিয়ান স্কলার্স, এই যে ইন্ডিয়ানের আগে কিন্তু ডি বসাতেই হবে। ঠিক আছে, তাহলে নট অনলি দি ইন্ডিয়ান স্কলার্স কমা বাট অলসো দি ইউরোপিয়ান ক্রিটিক্স, দেখুন ইউরোপিয়ানের আগেও কিন্তু আমি ডি বসিয়েছি, তাই না? তাহলে এটা কিন্তু নিয়ম বসাতেই হবে, কারণ এখানে ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান এটা একটা ন্যাশনালিটি বোঝাচ্ছে, তাই কিন্তু আপনাকে দি কথাটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে নট অনলি দি ইন্ডিয়ান স্কলার্স বাট অলসো দি ইউরোপিয়ান ক্রিটিক্স লাইক ম্যাক্স মুলার, মানে ম্যাক্স মুলারের মতো, নট অনলি দি ইন্ডিয়ান স্কলার কেবল ভারতীয় পণ্ডিতগণই নহে, বাট অলসো দি ইউরোপিয়ান ক্রিটিক্স মানে লাইক ম্যাক্স মুলারের মতো, মানে ম্যাক্স মুলারের ন্যায় বা ম্যাক্স মুলারের মতো ইউরোপীয় সমালোচকও কি করেছে, প্রেসড। দেখুন ভার্বের সেকেন্ড ফর্ম দিয়েছি, ফার্স্ট ইনডিফিনাইট লিখছি, প্রেসড মানে প্রশংসা করেছিল কার, হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস, তার পোয়েট্রি মানে কাব্যের এবং প্লেস মানে নাটকের। বোঝা গেছে? তাহলে দেখুন আরেকবার বলছি কি হচ্ছে, তাহলে এখানে বলছে কি যখনই এরকম বলবে যে শুধু শুধু এরা নয় অন্যরাও, মানে এইরকম টাইপের সেন্সটা বোঝাবে, তখন কিন্তু আপনাকে নট অনলি বাট অলসো ইউজ করতে হবে। ঠিক আছে, এবারে প্রশংসা করিয়াছিলেন বলেছে তাই আমরা এখানে পাস্ট ইনডিফিনাইট ইউজ করেছি, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাই দেখুন, নট অনলি দি ইন্ডিয়ান স্কলার্স মানে কেবলমাত্র ভারতীয় পণ্ডিতগণই নয়, বাট অলসো দি ইউরোপিয়ান ক্রিটিক্স লাইক ম্যাক্স মুলারের ন্যায় বা ম্যাক্স মুলারের মতো ইউরোপীয় যে সমালোচক তারাও প্রেসড মানে প্রশংসা করেছিল কার, হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস, তার কাব্য এবং নাটকে। ঠিক আছে, আরেকটা যেটা বললাম ইন্ডিয়ান, অনেকে আমি দেখেছি যে লিখেছে শুধু ইন্ডিয়ান লিখেছে, দিটা লেখেনি। কেন, দিটা আপনাকে লিখতেই হবে, কারণ এটা ন্যাশনালিটি বোঝাচ্ছে তো, তাই ইন্ডিয়ান স্কলার্সের আগে দি ইউজ করুন এবং ইউরোপিয়ান ক্রিটিক্সের আগেও দি ইউজ করুন, তাহলে কিন্তু বেটার হবে। ঠিক আছে, আচ্ছা চলুন তাহলে পরেরটা দেখি। আচ্ছা, পরের সেন্টেন্স আছে, কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন কেহ সঠিক বলিতে পারেন না, কিন্তু কাল, এই কাল মানে কিন্তু আজকাল পরশু এরকম নয়, কাল মানে হচ্ছে ভাগ্য। ঠিক আছে, কাল তাহার ন্যায় কবির কৃতিত্ব ম্লান করিতে পারেন না, মানে পারে না। তাহলে এটাকে কিভাবে করা যায়, দেখুন এটাকে এইভাবে করতে হবে যে কেহ সঠিক বলিতে পারে না, তার মানে কি কেউ সঠিক বলিতে পারে না, তাহলে আপনাকে ক্যান ইউজ করতে হবে, নো ওয়ান ক্যান সে, কেউ বলতে পারে না সঠিক, তাহলে ফর শিওর, নো ওয়ান ক্যান সে ফর শিওর, কেউ সঠিক বলতে পারে না যে কবে কালিদাস জন্মগ্রহণ করেছিল, মানে কোন যুগে, তাহলে ইন হুইচরা কালিদাস ওয়াজ বর্ন, তাই না? ফার্স্টে লিখতে হবে অবশ্যই প্যাসিভে, বর্নটাকে প্যাসিভেই লিখতে হয়। তাহলে নো ওয়ান ক্যান সে ফর শিওর ইন হুইচ এরা কালিদাস ওয়াজ বর্ন, বুঝতে পারলেন? তাহলে কি হলো, কেউ সঠিক বা নিশ্চিতভাবে বলতে পারেন না যে কালিদাস কোন যুগে জন্মগ্রহণ করেছিল। তারপরে কি বলছে, কিন্তু কাল মানে ভাগ্য তাহার ন্যায় মানে কালিদাসের মতো মানে কবির মতো, কবির যে কৃতিত্ব সেটাকে কিন্তু ম্লান করতে পারে না। তাহলে কিভাবে মানে পারে না, তাহলে আপনাকে অবশ্যই ক্যান নট লিখতে হবে, তাই না? তাহলে কি
বাট কিন্তু ফেট মানে কাল ক্যান নট টার্নিশ, টার্নিশ মানে হচ্ছে এখানে ম্লান করা, ঠিক আছে, বিলীন করে দেওয়া। তাহলে ক্যান নট টার্নিশ মানে বিলীন করতে বা ম্লান করতে পারে না। কি ম্লান করতে পারে না? অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে দি অ্যাচিভমেন্টস অফ আ পোয়েট লাইক হিম, মানে দি অ্যাচিভমেন্টস, অ্যাচিভমেন্টস মানে কৃতিত্ব। কার কৃতিত্ব? অফ আ পোয়েট, একটা কবির কৃতিত্ব ম্লান করতে পারে না, লাইক হিম মানে তার মতো, মানে বা কালিদাসের মতো, কালিদাসের মতো বা কবির মতো, কবির কৃতিত্বকে কিন্তু কাল মানে ভাগ্য ম্লান করতে পারে না। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখছি। দেখুন, পরেরটা হচ্ছে বহু শতাব্দী হইল কালিদাসের মৃত্যু হইয়াছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব আজও অক্ষয় রহিয়াছে। তাহলে দেখুন, বহু শতাব্দী হয়ে গেছে যে কালিদাসের মৃত্যু হয়েছে, তাহলে কি বহু শতাব্দী হয়ে গেছে, তার মানে কি সবে 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 এরকমটা মনে হচ্ছে যে আমাদেরকে পাস্ট, সরি প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স আছে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে আমাদেরকে। তাহলে বহু শতাব্দী হয়ে গেছে, তাহলে কি লিখতে হবে? মেনি সেঞ্চুরিজ হ্যাভ পাস্ট, মানে অনেক সেঞ্চুরি পাস্ট হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, মানে হয়ে গেছে, বহু শতাব্দী হয়ে গেছে। কিসের? সিন্স কালিদাস ডেথ, মানে কালিদাসের যে মৃত্যু হয়েছে, নির্দিষ্ট কালিদাসের মৃত্যু একটা নির্দিষ্ট সময়ে হয়েছে, তাই আমরা সিন্স বললাম, ঠিক আছে। তাহলে কি মেনি সেঞ্চুরিজ হ্যাভ পাস্ট সিন্স কালিদাস ডেথ, মানে কালিদাসের মৃত্যু হয়েছে, বহু শতাব্দী হয়ে গেছে, কিন্তু তাহার উজ্জ্বল কৃতিত্ব, মানে কি তার উজ্জ্বল কৃতিত্ব, তাহলে কি হিজ গ্লোরিয়াস অ্যাচিভমেন্টস, হিজ গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট সেটা কি আজও অক্ষয় রইয়াছে। তাহলে সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, তাই অ্যাচিভমেন্টস, তাই আমি এখানে আর লিখেছি। তাহলে আর স্টিল অ্যালাইভ টুডে, অক্ষয় রয়েছে মানে এখনো বেঁচে আছে, অ্যালাইভ, অ্যালাইভ আছে, ঠিক আছে। তাহলে কি হলো? মেনি সেঞ্চুরিজ হ্যাভ পাস্ট, মানে অনেক সেঞ্চুরিজ অনেক শতাব্দী হয়ে গেছে, সিন্স কালিদাস ডেথ, কালিদাসের ডেথের, কালিদাসের মৃত্যুর অনেক শতাব্দী হয়ে গেছে, কিন্তু বাট হিজ গ্লোরিয়াস অ্যাচিভমেন্টস, তার যে গ্লোরিয়াস অ্যাচিভমেন্টস মানে তার উজ্জ্বল যে কৃতিত্ব সেইটা আর স্টিল অ্যালাইভ টুডে, সেটা এখনো পর্যন্ত অক্ষয় রয়েছে বা বেঁচে আছে, মানে টুডে মানে আজও পর্যন্ত, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন, তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। তাহলে সাবজেক্টটাকে আপনি ফার্স্ট দেখুন, আচ্ছা এটাকে সম্পদ বলছে, তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ, তার মানে কি একদম জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট যে টেন্সটা সেটাকে আপনাকে ইউজ করতে হবে। তাহলে কিভাবে করবেন আপনি? ফার্স্ট ভাবুন যে এখানে সাবজেক্ট কি আছে, কার কাব্য? তাহার কাব্য ও নাটক, ঠিক আছে, তাহলে হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস, এটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে আর ইনভ্যালুয়েবল মানে কি অমূল্য, হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস আর ইনভ্যালুয়েবল রিসোর্সেস অফ সংস্কৃত লিটারেচার, মানে সংস্কৃত যে লিটারেচার মানে সংস্কৃত যে সাহিত্য, সেই সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ হচ্ছে তার পোয়েট্রি, মানে তার যে কাব্য এবং তার যে নাটক সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের কিন্তু কি অমূল্য একটা সম্পদ। বোঝা গেল? তাহলে কি লিখলাম যে তাহার কাব্য ও নাটক সংস্কৃত সাহিত্যের একটি অমূল্য সম্পদ। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে হবে? আমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, তাই লিখলাম যে সাবজেক্টটাকে ফার্স্ট দেখে নিলাম, হিজ পোয়েট্রি অ্যান্ড প্লেস মানে তার কাব্য এবং তার যে নাটক সেইটা, আর ইনভ্যালুয়েবল রিসোর্সেস মানে অমূল্য সম্পদ, রিসোর্সেস মিনস এখানে সম্পদ হিসেবে ইউজ করা হচ্ছে কিসের? অফ সংস্কৃত লিটারেচার, সংস্কৃত সাহিত্যে, ঠিক আছে, বোঝা গেল? যদি এখনও প্রবলেম থেকে থাকে তো আরেকবার ভিডিওটাকে ফার্স্ট থেকে দেখুন, দেখবেন বুঝতে পারছেন ঠিকঠাক, আমি যথেষ্ট এখানে এক্সপ্লেন করে বলার চেষ্টা করছি। তাহলে আমাদের এখানে ফার্স্ট প্যাসেজটা কমপ্লিট হলো, ঠিক আছে, তাহলে এবার আমরা সেকেন্ড প্যাসেজটা দেখি, এটা 26 নম্বর প্যাসেজ ছিল। এবার দেখুন এই প্যাসেজটা 33 নম্বরে আছে এক্সারসাইজে, পিকে দে সরকারের এক্সারসাইজে 33 নম্বরে আছে। দেখুন কি বলছে, এটা বলছে ভারত স্বাধীন হইয়াছে, স্বাধীন দেশ যুবকদের কাছে অনেক কিছু আশা করে, যুবকেরা জ্ঞান অর্জন করিবে, দেশের সেবায় আত্মনিয়োগ করিবে, দেশের অজ্ঞানতা দূরীকরণে সহায়তা করিবে, সমাজসেবা শিক্ষার একটা প্রধান অঙ্গ, কোথাও বন্যা দেখা দিলে যুবকেরা দলে দলে সাহায্য করিতে ছুটিয়া আসিবে, ইহা আশা করা কি অন্যায়? দেশকে ভালোবাসিতে হইবে, দেশবাসীকে নিজের ভাইয়ের মতো দেখিতে হইবে, তাহা না হইলে শিক্ষার মূল্য কি? আমাদের শিক্ষায়তনগুলিকে সমাজসেবার কেন্দ্ররূপে গড়িয়া তুলিতে হইবে। আচ্ছা, ভিডিওটাকে পজ করে আপনি এটাকে আরেকবার পড়ে নিতে পারেন, তারপরে চলুন এগোই। কি বলছে দেখুন,
ফার্স্ট যে সেন্টেন্সটা সেখানে বলছে ভারত স্বাধীন হইয়াছে, মানে যেন মনে হচ্ছে যদি সেন্স অনুযায়ী যান যে ভারত স্বাধীন হইয়াছে মানে যেন মনে হচ্ছে সবে সবে হয়েছে, তাই না? সবে কাজটা শেষ হয়েছে, তাহলে আপনাকে কি টেন্স ইউজ করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, তাই না? তাহলে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি ইউজ করেছি এখানে ভারত স্বাধীন হইয়াছে, তাহলে ভারত স্বাধীন হয়েছে, তাহলে ভারত হয়েছে, তাহলে ইন্ডিয়া দ্যাট মিন সাবজেক্ট লিখলাম, দেন হ্যাজ হ্যাভ, দেন ভার্বের থার্ড ফর্ম, দেন যেটা স্বাধীন অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলতে পারেন সেটাই আমি লিখলাম। তাহলে কি ইন্ডিয়া হ্যাজ বিকাম, ইন্ডিয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। বোঝা গেল? একদম সিম্পলভাবেই লিখলাম, মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা পরের সেন্টেন্সটা দেখি। দেখুন কি বলছে, স্বাধীন দেশ যুবকদের কাছে অনেক কিছু আশা করে, তাহলে আশা করে, তাহলে আশা যেহেতু করছে মানে আশা করে বলছে এরকম, তাহলে আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, দেখুন কিভাবে, কে আশা করে? স্বাধীন দেশ, তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সাবজেক্ট, কান্ট্রিজ হতে পারে কান্ট্রিও হতে পারে, সেটা পরে বলছি কিভাবে। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ লিখলাম, তারপর কি আশা করে, তাহলে এক্সপেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, দেন কি অনেক কিছু, তাহলে আ লট অবজেক্ট লিখলাম, কাদের থেকে? ফ্রম দি ইউথ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। যদি আপনি এখানে কান্ট্রি লিখতেন, সিঙ্গুলার লিখতেন, তাহলে কিন্তু আপনাকে এখানে এক্সপেক্টের জায়গায় এক্সপেক্টস লিখতে হতো। কারণ কি? কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, এটাই হচ্ছে নিয়ম। যেহেতু আমি এখানে কান্ট্রিজ লিখেছি তাই আমি কিন্তু এক্সপেক্টে লিখবো, কিন্তু যদি এখানে কান্ট্রি লেখেন আপনি তাও হবে, তখন কিন্তু আপনাকে এখানে এক্সপেক্টস লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো এখানে দেখুন, এটা সাবজেক্ট দাঁড়ালো, মানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ এটা ভার্বের ফার্স্ট ফর্ম, আর লট এটা হচ্ছে অবজেক্ট, বাকি যেটা ফ্রম থেকে সেটা কিন্তু কমপ্লিমেন্ট। তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ মানে স্বাধীন দেশ বা দেশগুলি এক্সপেক্ট আশা করে, কি আশা করে? আর লট অনেক কিছু, ফ্রম দি ইউথ যুবকদের থেকে। আপনি এখানে ইউথসও লিখতে পারেন, ইউথস লিখলেও হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরের সেন্টেন্স কি বলছে, যুবকেরা অর্জন করিবে, জ্ঞান অর্জন করিবে, যুবকেরা জ্ঞান অর্জন করিবে, দেশের সেবায় আত্মনিয়োগ করিবে, দেশের অজ্ঞানতা দূরীকরণে সহায়তা করিবে, তাহলে করবে মানে যুবকেরা এইসবগুলো করবে, তাহলে কি সিম্পল ফিউচার, মানে আপনাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে। তাহলে দেখুন কিভাবে ইউজ করা হচ্ছে, কারা করবে? যুবকেরা, তাহলে কি দি ইউথ বা দি ইউথ যাই লিখবেন, দি ইউথ লিখলেও কিন্তু হবে। দি ইউথ উইল অ্যাকোয়ার নলেজ, দেখুন সাবজেক্ট শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, দেন অবজেক্ট। বোঝা গেল কি বললাম? তাহলে কি হলো, দি ইউথ মানে সাবজেক্ট লিখলাম, যুবকেরা বা যুবক তারা কি উইল অ্যাকোয়ার নলেজ, নলেজ অ্যাকোয়ার করবে, নলেজ অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। এবার দেখুন যেহেতু এই যে কমা দিয়েছি আমি, এই যে সেন্টেন্সটা আমি লিখবো দেশের সেবায় আত্মনিয়োগ করিবে, যেহেতু একবার সাবজেক্ট এখানে লেখা হয়ে গেছে দি ইউথ, তাই আমি কিন্তু এখানে আর দি ইউথ লিখবো না, কমা দিচ্ছি মানে এই উইলটা কিন্তু একেই রেফার করছে, দি ইউথকেই রেফার করছে। ঠিক আছে, তাহলে কি হবে, দি ইউথ উইল ডিভোট, ডিভোট মানে হচ্ছে আত্মনিয়োগ করা। ঠিক আছে, ডিভোট, ডিভোট দেমসেলস তাদের নিজেদের আত্মনিয়োগ করবে, কোথায়? ইন দি সার্ভিস অফ দি কান্ট্রি, দেশের সেবায়, ইন দি সার্ভিস অফ দি কান্ট্রি মানে দেশের সেবায় আত্মনিয়োগ করবে। তারপরে আমি আবার কমা দিলাম, তার মানে আবার যে উইলটা আছে সেই উইলটা কিন্তু আবার এই দি ইউথকেই রেফার করছে, তাহলে দি ইউথ উইল হেল্প মানে ইউথরা যুবকেরা তারা কি করবে? উইল হেল্প সাহায্য করবে, কিসে সাহায্য করবে? ইন রিমুভিং দি ইগনোরেন্স, মানে ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞানতা যেটা সেটা দূর করতে, রিমুভ করতে সাহায্য করবে, কিসের? অফ দি কান্ট্রি, দেশের। বোঝা গেল তাহলে? আচ্ছা তাহলে পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরের সেন্টেন্সটা বলেছে সমাজ সেবা শিক্ষার একটা প্রধান অঙ্গ, তাহলে প্রধান হিসেবে আপনি মেজরও ইউজ করতে পারেন বা মেনও ইউজ করতে পারেন, অঙ্গ মিন্স পার্ট ইউজ করতে পারেন। সমাজ সেবা এইটাই হচ্ছে সাবজেক্ট এখানে, সমাজ সেবা শিক্ষার একটি প্রধান অঙ্গ, একদম সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আপনাকে লিখতে হবে। তাহলে কি লিখবেন দেখুন, এখানে এইভাবে লিখতে হবে যে সমাজ সেবা দ্যাট মিন সোশ্যাল সার্ভিস, সিম্পল প্রেজেন্টে লিখছি তাই ইজ আ মেজর পার্ট অফ এডুকেশন। বোঝা গেছে? একদম সিম্পল ব্যাপার। আচ্ছা পরের সেন্টেন্সটা দেখি, পরেরটা দেখুন, কোথাও বন্যা দেখা দিলে যুবকেরা দলে দলে সাহায্য করিতে ছুটিয়া আসিবে,
তাহলে দেখুন, যদি কোথাও বন্যা দেখা দিলে আপনি যদি এরকম লেখেন যে ইফ দি ফ্লাড ইজ সিন সামওয়্যার, এরকম কিন্তু লিখলে হবে না। কোথাও বন্যা দেখা দিলে মানে এরকমভাবে লিখতে হবে আপনাকে যে ইফ দেয়ার ইজ আ ফ্লাড, মানে ইন্ট্রোডাক্টরি দেয়ারে আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, দেখুন সেইভাবেই করেছি। কিভাবে হয়েছে দেখুন, ইফ দেয়ার ইজ আ ফ্ল্যাট সামওয়্যার, মানে কোথাও যদি বন্যা দেখা যায়, এরকম কিন্তু সেন্সটা এটাই হচ্ছে ইংলিশে। ঠিক আছে, ইফ দেয়ার ইজ আ ফ্ল্যাট দেন কি, তারপরে দেখুন দলে দলে যুবকেরা সাহায্য করতে ছুটে আসবে, তার মানে কি ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে আপনাকে। তাহলে ফিউচার ইনডিফিনিট নিয়ম অনুযায়ী লিখেছি দেখুন এইটা। তাহলে কি দি ইউথস মানে যুবকেরা ছুটে আসবে, মানে আসবেই লিখছি আমি কি উইল কাম আসবে, কিভাবে টু মানে কি করতে, টু হেল্প, ইনফিনিটিভ করলাম এখানে, টু হেল্প হেল্প করতে ছুটে আসবে, ইন গ্রুপস মানে দলে দলে ছুটে আসবে। বোঝা গেছে? আচ্ছা, পরেরটা দেখুন, পরের সেন্টেন্সটা কি আছে দেখুন, ইহা আশা করা কি অন্যায়, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে। দেখুন কিভাবে করতে হবে। এটা আশা করা, আপনি ফার্স্ট ভাবুন যে এটা আশা করা অন্যায়, অ্যাসাটিভে ভাবুন। তাহলে এটা আশা করা অন্যায় যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে আপনাকে, সিম্পল প্রেজেন্টে। তাহলে ইট ইজ রং টু এক্সপেক্ট দিস, মানে এটা আশা করা অন্যায়। যখন আপনাকে ইন্টারোগেটিভ করতে বলা হবে তখন কিন্তু আপনি অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দিলেন। তাহলে কি করলেন, ইজ ইট রং, এটা কি অন্যায়, টু এক্সপেক্ট দিস, এটা আশা করা। বোঝা গেল? তাহলে কি হলো, তাহলে এটা আশা করা কি অন্যায়, ইজ ইট রং, এটা কি অন্যায়, টু এক্সপেক্ট দিস, এটা আশা করা। বোঝা গেল? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে, দেশকে ভালোবাসিতে হইবে, মানে কি দেশকে ভালোবাসতে হবে, তাই কি না? দেশবাসীকে নিজের ভাইয়ের মতো দেখতে হবে। এই যে হবে, হবে বলা হচ্ছে, যখন আমরা এরকম বলি যে আমাদেরকে করতে হয়, তাহলে কি উই হ্যাভ টু ডু, আমাদের করতে হয়। ঠিক আছে, আমি যদি বলি আমাকে করতে হয় তাহলে আই হ্যাভ টু ডু, যদি বলি আমাকে যেতে হয় তাহলে আই হ্যাভ টু গো। কিন্তু যদি এরকম বলি যে আমাকে যেতে হবে তাহলে আই উইল হ্যাভ টু গো বা আই শ্যাল হ্যাভ টু গো। আয়ের পরে উইল অন্য একটা ক্ষেত্রে বসে, মানে ডেফিনেটলি যদি যাবো বলি তাহলেই কিন্তু আয়ের পরে উইল বসে, অন্যথা বসে না। ঠিক আছে, তাহলে তাদেরকে যেতে হয়, তাহলে কি দে উইল হ্যাভ টু গো, তাদেরকে যেতে হয়, তাহলে কি হ্যাভ টুর একটা ব্যবহার আছে গ্রামারে, যেটা কিনা এই করতে হয়, করতে হবে বললে উইল হ্যাভ টু। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তা দেখুন কিভাবে করেছি, দেখুন এটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু লাভ দি কান্ট্রি। দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে দেশকে ভালোবাসিতে হইবে, এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাহলে আপনাকে কিন্তু সাবজেক্ট আনতে হবে যে তোমাকে দেশকে ভালোবাসিতে হইবে, তোমাকে দেশবাসীকে নিজের ভাইয়ের মতো দেখতে হবে, তাই না? তাহলে এখানে ইউটাকে সাবজেক্ট হিসেবে আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখুন ফিউচার ইনডিফিনাইট টেন্সে লিখেছি এবং হ্যাভ টুর ব্যবহার দিয়েছি। তাহলে কি ইউ উইল হ্যাভ টু লাভ, তোমাকে ভালোবাসতে হবে, দি কান্ট্রি দেশকে। ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট ইউর কান্ট্রিমেন, তোমার দেশবাসীকে তোমাকে দেখতে হবে, দেশবাসীকে দেখতে হবে কিভাবে, লাইক ইউর ওন ব্রাদার, তোমার নিজের ভাই হিসেবে। বোঝা গেছে? আচ্ছা, চলুন পরের সেন্টেন্সটা দেখি। পরেরটা দেখুন, তাহা না হইলে শিক্ষার মূল্য কি। এই যে তাহা না হইলে লেখা আছে, এটাকে আপনি কিভাবে লিখবেন, এটাকে এইভাবে লেখা যায় যে ইফ নট, মানে তাহা না হইলে শিক্ষার মূল্য কি। তো এটাকে তারপর আপনাকে ইন্টারোগেটিভ করতে হবে। দেখুন কিভাবে হয়, ইফ নট মানে তাহা না হইলে শিক্ষার মূল্য কি, তাহলে কি শিক্ষার মূল্য কি, তাহলে কি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন। বোঝা গেল? শিক্ষার মূল্য কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এডুকেশন। ঠিক আছে, একদম সহজ জিনিস। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরের সেন্টেন্সটা কি বলেছে, আমাদের শিক্ষায়তনগুলিকে সমাজ সেবার কেন্দ্ররূপে গড়িয়া তুলিতে হইবে। দেখুন শিক্ষায়তন বলেছে, এটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে কি এডুকেশন ইনস্টিটিউশন, এরকম লিখতে হবে। অনেকে লিখেছে দেখলাম যে স্কুল কলেজ এইসব লিখেছে, এরকম কিন্তু লিখলে হবে না। দেখুন কিভাবে লিখতে হবে একবার দেখাই। এটা হচ্ছে আমাদেরকে করতে হবে, তাই না? তাহলে কি সেই হ্যাভ টুর ব্যবহার করতে হবে, তাহলে উইল হ্যাভ টু ইউজ করতে হবে আপনাকে, যে আমাদেরকে শিক্ষায়তনগুলিকে সমাজসেবার কেন্দ্ররূপে গড়ে তুলতে হইবে। তাহলে কি উই উইল হ্যাভ টু বিল্ড, আমাদেরকে গড়ে তুলতে হবে। কি গড়ে তুলতে হবে, অবজেক্ট হচ্ছে আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশনকে গড়ে তুলতে হবে। কিভাবে গড়ে তুলতে হবে, অ্যাজ সেন্টার্স অফ সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিস হিসেবে, মানে সোশ্যাল সার্ভিসের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। বোঝা গেল? তাহলে কিন্তু এখানে আমি ফিউচার ইনডিফিনাইট টেন্স ইউজ করলাম এবং উইল হ্যাভ টু ব্যবহার করলাম, হ্যাভ টুর ব্যবহারটা করতে হবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকেকার যে প্যাসেজ, সেই প্যাসেজ আজকে এখানেই শেষ হলো। আপনাদের যদি চ্যানেলটাকে পছন্দ হয়ে থাকে, এই রকম আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইকও অবশ্যই করবেন, এবং যদি মনে হয় যে বন্ধুদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে একবার শেয়ার করে দেবেন। আর
এরকম ভিডিও রেগুলারলি পাওয়া যাবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারেন। আমাদের সেখানে টাস্ক দেওয়া হচ্ছে ডেলি বেসিকে, এবং সেই কাজগুলোকে দেখেও দেওয়া হচ্ছে যে আপনি কোথায় ভুল করছেন, সেগুলোকে চেক করে দেওয়া হচ্ছে পার্সোনালি। বোঝা গেল? তো আপনি লিঙ্কটা ডেসক্রিপশন গ্রুপে পেয়ে যাবেন। তো চলুন পরের ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।